স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলে আজকে আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের ২৪ নম্বর এপিসোড। হঠাৎ কিছু ঠোঁট কামড়ে বাজেভাবে হাসল রিচার্ড। সোজা শটানভাবে দাঁড়ালো, হাসকি স্বরে বলল, ওকে, পায়ে ধরবি ধর, তবে শুধু ধরলে হবে না, হাত ধীরে ধীরে অগ্রসর হতে হবে উপরে, আর আমি যেখানে থামতে বলবো ঠিক সেখানেই থামতে হবে। এলিজাবেথে রিচার্ডের কথার মানে বুঝতে ২ মিনিট লাগলো। রিচার্ডও যেন ওকে আরামসে সময় দিল। রিচার্ডের কথার মানে বুঝতে পেরে এলিজাবেথ ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আবারও বাঁধ ভাঙে কার্নিশে। রিচার্ড আর কোনো কথা বাড়ায় না, এলিজাবেথকে বসা অবস্থায় টেনে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। এলিজাবেথ এবার না পেরে বাধ্য হয়ে তড়িঘড়ি করে বলল, ভয় পাই, ভয় পাই, আপনাকে আমি ভয় পাই অনেক। থামল রিচার্ড। ঠোঁটে ফুটে উঠল বিজয়ের হাসি। সে তো এটাই শুনতে চেয়েছিল এতক্ষণে। ছেড়ে দিল এলিজাবেথের হাত। আচানক পাঁজা কোলে তুলে নিল এলিজাবেথকে। হকচকিয়ে গিয়ে রিচার্ডের শার্ট খামচে ধরে এলিজাবেথ। রিচার্ড ওকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ির দিকে হেঁটে যেতে নিজে থেকেই বলল, পায়ের গোড়ালি ফুলে গিয়েছে, হাঁটতে পারবে? সত্যি অনেকক্ষণ যাবৎ হিল পরে থাকার কারণে পায়ের গোড়ালি ফুলে গিয়েছে সেই কখন। ব্যথায় টন টন করছিল। তবে অচেনা অপরিচিত জায়গা হওয়ায় এলিজাবেথকে এভাবেই থাকতে হয়েছিল। আর এতক্ষণ টানাটানির ফলে তো পায়ের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। এলিজাবেথ শুধু নীরবে মাথা নাড়ালো, বোঝালো পারবে না। পরপর নিভু স্বরে বলল, বললাম তো ভয় পাই, এখন আর কোথায় নিয়ে যাচ্ছেন? রিচার্ডের গম্ভীর গলার জবাব, এই পার্টি এখন তোমার জন্য সেফ না, হোটেলে দিয়ে আসছি। তোর ভালো মানুষ লাপাত্তা। মানে? রিচার্ড রিচার্ড কায়নাত অতিরিক্ত প্রশ্ন পছন্দ করে না। রিচার্ডের কড়া গলায় এলিজাবেথ একদম চুপ হয়ে গেল। মুখে তালা মেরে নিশ্চুপ বসে রইল। রিচার্ডের প্রতিটি শব্দ বিপজ্জনক পানির মতো। মনের গভীরে শুধু প্রার্থনা করছিল কোনোভাবে ঠিকঠাক হোটেলে পৌঁছতে পারলেই হলো। তারপর ধীর স্থিরে তাকবীরের কাছ থেকে সব জানবে। রিচার্ড কোনো কথা না বলে এলিজাবেথকে গাড়িতে বসিয়ে দিল। নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। চোয়াল শক্ত, দৃষ্টি সামনের রাস্তায় নিবদ্ধ। এক মুহূর্ত দেরি না করে টায়ারের কর্কশ শব্দ তুলে গাড়ি ছুটে চলল অন্ধকার রাস্তার দিকে। সামনে অপেক্ষা করছে অজানা কোনো পরিণতি। রিচার্ড এক মনে ড্রাইভ করে যাচ্ছে, তার দৃষ্টি সামনের রাস্তায় নিবদ্ধ। পাশে বসে থাকা এলিজাবেথ সম্পূর্ণ ভিন্ন এক জগতে মগ্ন। অদ্ভুতভাবে সে সেই কখন থেকে রিচার্ডের দিকে তাকিয়ে আছে। তার মনে কিছু একটা মেলানোর চেষ্টা চলছে, হয়তো রিচার্ডকে বোঝার কিংবা তার আচরণের কারণ খুঁজে বের করার প্রয়াস। হঠাৎ রিচার্ড ঢোক গিলতেই এলিজাবেথের দৃষ্টি আটকে গেল তার কণ্ঠনালীতে। সেই অ্যাডামস অ্যাপেল, পুরুষের সৌন্দর্যের এক অনন্য প্রতীক। রিচার্ডের অ্যাডামস অ্যাপেল তার মোহনীয় ব্যক্তিত্বে এক নতুন মাত্রা যোগ করেছে। রিচার্ডের অ্যাডামস অ্যাপেল মাত্রাতীত বড়। এ দৃশ্য অজান্তেই এলিজাবেথের মনোযোগ কেড়ে নিল। গলা শুকিয়ে এলো, শুষ্ক ঠোঁটের ফাঁক দিয়ে ঢোক গিলল এলিজাবেথ। নিজের অনুভূতিগুলোকে সামলানোর চেষ্টা করছে। কি ডার্লিং ওয়ানা, টেস্ট ইট? ভরকে যায় এলিজাবেথ। শরীরে অজান্তেই শিহরণ বয়ে যায়। রিচার্ড না দেখেও কিভাবে বুঝলো? রিচার্ডের প্রতিটি গতি, প্রতিটি মুহূর্ত এক নতুন রহস্য উন্মোচন করেই যাচ্ছে। যতই সময় যায় ততই রিচার্ড এলিজাবেথের কাছে নতুন নতুন তীক্ষ্ণ রূপে প্রকাশ পায়। প্রতিটি অঙ্গভঙ্গি আর শব্দে এক নতুন আগুন লুকিয়ে থাকে। এলিজাবেথ সোজা হয়ে বসে থাকে, কিছুটা অস্থির হয়ে আমতা আমতা করতে থাকে, কণ্ঠে সামান্য অস্বস্তি। একদম বাজে কথা বলবেন না, আমি তো একটা জিনিস মেলাচ্ছিলাম। কি মেলাচ্ছিলে তুমি? আমার মতো নতুন এক নরখাদক তৈরি করতে চেয়েছিলে নাকি? এলিজাবেথ এবার ঘুরে বসল রিচার্ডের দিকে। ভয় ডর ভুলে কৌতূহলী হয়ে বলল, আরে না, আপনার সাথে না একজনের খুব মিলে। রিচার্ডও যেন খানিকটা কৌতূহল প্রকাশ করলো। কার সাথে? একটা কে পপ স্টার। ওরও ঠিক আপনার মতোই কানে 3টে ফুটো করা, হাতে ট্যাটু, চুলগুলো লম্বা লম্বা। যাও লাইনটাও একেবারে আপনার মতো তীক্ষ্ণ, রুক্ষ। বডি স্ট্রাকচার, হাইট সবকিছু মিলিয়ে অসম্ভব হ্যান্ডসাম। আমি টিকটকে অনেক দেখেছি, সবাই যে কি বলে ডাকে। রিচার্ড চোখগুলো কিঞ্চিত ছোট ছোট করে বলল,
তার মানে বলতে চাচ্ছ আমি হ্যান্ডসাম? এলিজাবেথ গদগদ করে বলে দিল, সেটা তো অবশ্যই। রিচার্ড ভ্রু টেনে তাকালো এলিজাবেথের দিকে, সঙ্গে সঙ্গে জিভ কেটে চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ, মিয়ে যায় একদম। আমি তো জেকের কথা বললাম। রিচার্ড হঠাৎ ব্রেক কষল, চমকে গেল এলিজাবেথের রিচার্ডের ঘোর লাগা দৃষ্টিতে। রিচার্ড অতর্কিতে করে বসলো এক ধরাশায়ী কাজ। এলিজাবেথকে একটানে নিজের কোলের উপর নিয়ে এসে বসালো। শিউরে উঠল এলিজাবেথের অভ্যন্তর। রিচার্ডের দৃষ্টি ক্রমশ গভীর হতে থাকলো, চোখে এক ধরনের অজানা অন্ধকার। শান্তভাবে আলতো করে হাত রাখলো এলিজাবেথের নরম তুলতুলে গালে। এলিজাবেথের শরীর জমে যেতে থাকলো। রিচার্ডের স্পর্শের শক্তি ওকে অচেতন করতে শুরু করলো। রিচার্ডের শান্ত স্বর সঙ্গে একটি বিপদের আশঙ্কা লুকানো ছিল, যা এলিজাবেথের হৃদয়ে গভীরতা সৃষ্টি করছিল। আজ থেকে আর ওকে দেখবে না, ওকে? আজ থেকে আমি তোমার জেকে, আন্ডারস্ট্যান্ড? এলিজাবেথ নিশ্চুপ, নিষ্পিস করতে থাকে ওর শরীর। রিচার্ড আবারও বলল, আজ থেকে আমাকে জেকে ডাকবে, গট ইট? এবারও নিশ্চুপ এলিজাবেথ। রিচার্ড এবার নিজ কৌশল ব্যবহার করলো। হাত চলতে থাকলো এলোমেলো পথ ধরে, অবাধ্য ব্যবহারে। এলিজাবেথের পাশের তলা শিরশিরে উঠল, মুখ থেকে বেরিয়ে এলো মৃদু গঙানি। তড়িঘড়ি করে ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, আপনি আমার জেকে, আমার কুকি। ঠোঁট কামড়ে হাসল রিচার্ড। এলিজাবেথ তখনও চোখ মুখ কুঁচকিয়েছিল। রিচার্ড এবার তুষ্টু হেসে সদর্পে প্রশ্ন ছুড়ল, কি আরো বেশি কিছু চাচ্ছ? না। চেঁচিয়ে ছিটকে গিয়ে সিটে পড়ল এলিজাবেথ। রিচার্ড ওর দিকে তেসরা নজরে চেয়ে রুষ্ট গলায় বলল, আমার হাতের গভীর ছোঁয়া তো এখনো দেয়নি, দিলে সামলাতে পারবে তো? হঠাৎ করেই শক্ত হয়ে গেল এলিজাবেথের চিবুক। সরু গলায় বলল, স্ত্রী থাকতে অন্য মেয়েকে এসব নোংরা কথা বলতে লজ্জা করে না? একটুও না ডার্লিং, জায়গার কথা জায়গায় বলছি। তৎক্ষণাৎ রিচার্ড এলিজাবেথের উপর ঝুঁকে চেপে ধরল ওর ওষ্ঠদয়। রিচার্ডের অতর্কিত আক্রমণে হকচকিয়ে যায় এলিজাবেথ। রিচার্ডের কাঁধে হাত দিয়ে ঠেলতে থাকে, তবে নাছোড়বান্দা রিচার্ড নিজের মর্জি মতো ছাড়ল। দুহাতে ঠোঁট চেপে হাঁপাতে থাকলো এলিজাবেথ। নিজের সিটে গিয়ে বসলো রিচার্ড, হাতের পিঠ দিয়ে মুছে নিল ঠোঁট। গাড়ি স্টার্ট দিল আবার। কাঁদতে শুরু করলো এলিজাবেথ আবারও। ঠোঁট চেপে ধরে কান্নায় জর্জরিত আর ক্রোধ মিশ্রিত কণ্ঠে চেঁচিয়ে বলল, অসভ্য, অমানুষ একটা, আপনার ছোঁয়া বিষের থেকেও বিষাক্ত। সেখানেই স্পর্শ হয়, যেখানেই ঝলসে যায়, ড্রাই লাগছে ঠোঁট। রিচার্ড গাড়ি চালাতে চালাতে নিরুদ্বেগহীনভাবে প্রত্যুত্তরে বলল, হুইস ওয়ান বেবি? এক মুহূর্তের জন্য থমকালো এলিজাবেথ। রিচার্ডের দিকে চেয়ে বলল, মানে? রিচার্ড মুখে কিছু বলল না, শুধু এলিজাবেথের দিকে চেয়ে ইশারা করলো কিছু। চোয়াল ফাঁক হয়ে এলিজাবেথের দুহাত আপনা আপনি মুখ চেপে ধরল। বিষাদে মুখ ফিরিয়ে নিল এলিজাবেথ। রিচার্ড তুষ্টু হেসে গাড়ি চালাতে থাকলো। এই নিরাপত্তা দেওয়ার জন্যই আপনার সাথে করে নিয়ে এসেছিলেন? রিচার্ডের আত্মবিশ্বাসী স্বর। আমার সাথে থাকলে নিরাপত্তার কোনো প্রয়োজন নাই। আমি থাকলে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। আপনি তো ছুবেন, তাই না? থতমত খেয়ে যায় রিচার্ড। ভাবেনি এলিজাবেথ এভাবে মুখের উপর বলে দিবে। তবুও দমে না রিচার্ড। শক্ত গলায় বলল, হ্যাঁ ছুবো, 100 বার ছুবো, যখন ইচ্ছা তখন ছুবো, যেভাবে ইচ্ছা সেভাবে ছুবো, সে অধিকার আমার আছে। সংযম হারায় এলিজাবেথ, গলা ছেড়ে চেঁচালো, কি অধিকার? কিসের অধিকার? কোন মুখে এসব বলছেন? কবে থেকে শুনে যাচ্ছি অধিকার অধিকার। নিজের ওয়াইফকে গিয়ে দেখান না এত অধিকার? আমার স্ত্রী যেন এক দুষ্প্রাপ্য রত্ন, গভীর সমুদ্রের তলদেশে লুকানো এক মহীয়সী সম্পদ। সে আমার জীবনকে এমন এক দিগন্তে পৌঁছে দিয়েছে যা এতদিন আমার কাছে ছিল অগম্য। সহজে পাওয়া জিনিসের মূল্য মানুষ বোঝে না, আর সে তো সহজে পাওয়া নয়। তার মতো কেউ তো ভাগ্যের অনুগ্রহে আসে। তবে চূড়ান্ত সত্য একটাই, শেষমেশ সে আমারই থাকবে। এই সত্য কোনো নিয়মে বাঁধা নয়, বরং চিরন্তন। থমকে গেল এলিজাবেথে রিচার্ডের কথায়। প্রত্যুত্তর করল না কোনো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। শোনা যায় শুধু নাক টানার শব্দ। তখনই ভেসে আছে রিচার্ডের টিটকারি মাখা স্বর, কেয়ারফুল ডার্লিং, ইউ অলমোস্ট লুক অ্যাজ ইফ ইউ কেয়ার। এলিজাবেথ সাথে সাথে রিচার্ডের দিকে ফিরল। ওর স্বর ভারী গম্ভীর। বলল, ফর হোয়াট? আমার ওয়াইফ, আমার ম্যারেড, ব্লা ব্লা। তাচ্ছিল্যের হাসি দিল এলিজাবেথ। রিচার্ডের চোখে চোখ রেখে রুষ্টু গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে তো আমি দুঃস্বপ্নেও দেখার কথা চিন্তা করি না।
সেখানে কিনা কেয়ার করব আপনি ম্যারেড নাকি। জাস্ট ফাক অফ। রিচার্ড ঘাড় নাড়িয়ে হাসল, বিজয়ের উল্লাসের মতো হেসে বলল, ও নো ডার্লিং, আই লাইক দ্য অ্যাটিটিউড। গাড়ি থামান। রিচার্ড থামায় না। এলিজাবেথ চলন্ত গাড়ি থেকে ডোর খুলে নেমে যাওয়ার চেষ্টা করে। রিচার্ডের রাগ আবার চেপে বসে মাথায়, থমকাতে থাকলো। রেড, স্টপ। গাড়ি থামান বলছি, থামান। রেড, আই ক্যান সেড স্টপ। গাড়ি থামান। বাধ্য হয়ে গাড়ি থামাতে হলো। রাস্তাটা ছিল একটা জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা। রিচার্ড চারপাশে একবার চোখ বুলিয়ে এলিজাবেথের দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসকি স্বরে বলল, তো এলিজান, জঙ্গলে আজ মঙ্গল করা যাক। কে শুনে কার কথা। সাথে সাথে এলিজাবেথ ডোর খুলে ফেলে আসা রাস্তার দিকে দৌড় দিল। রিচার্ড ক্ষুব্ধ জন্তুর মতো গাড়ি থেকে বের হয়। যে পকেট থেকে গান বের করতে যাবে তখনই দেখে এলিজাবেথ কিছু দূর গিয়ে থামল। রিচার্ড কপাল কুঁচকে দেখতে থাকে এলিজাবেথের কাণ্ড। এলিজাবেথ রাস্তার পাশে ঘাসের মধ্য থেকে একটা ছোট বিড়ালের বাচ্চা ওর দুহাতের আঁজলায় তুলে নিল। এতক্ষণ কাঁদতে থাকা মেয়ের মুখে হঠাৎ করে হাসির রেখা ফুটে উঠল। রিচার্ড গান ওর কপালে ঘষে এগোতে থাকলো এলিজাবেথের দিকে। হঠাৎ করেই এলিজাবেথ ফিরল রিচার্ডের দিকে, ঠোঁটে প্রসারিত হাসি নিয়ে। একগাল হেসে বলল, ওকে আমি আমার সাথে নিব প্লিজ। রিচার্ড প্রস্তুত হচ্ছিল কয়েকটা ঝাড়ি দেওয়ার জন্য। সামান্য একটা বিড়ালের জন্য এমন বাচ্চামি? চলন্ত গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হয় কেউ? রিচার্ড দূর থেকে চিৎকার করে এলিজাবেথকে কিছু বলতে যাবে, ঠিক তখনই ঝড়ের বেগে কয়েকটা গাড়ি এসে ঘিরে ফেলে তাদের। মুহূর্তের মধ্যেই গাড়ি থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে ছদ্মবেশী অস্ত্রধারীরা। রিচার্ড তৎক্ষণাৎ সতর্ক হয়, পকেট থেকে পিস্তল বের করে ধরে। কিন্তু এতজনের মধ্যে কাকে লক্ষ্য করবে? তাও রিচার্ডের চেহারায় ভয় বা দ্বিধার ছিটে ফোটাও নেই। এমন পরিস্থিতি তাদের প্রফেশনে অপ্রত্যাশিত নয়। হঠাৎ একটা গাড়ি থেকে একজন বেরিয়ে এসে এলিজাবেথের গলায় ছুরি ধরে। বিড়ালটাকে বুকে চেপে ধরে এলিজাবেথ আতঙ্কে চিৎকার করে উঠল। রিচার্ড চকিতে এলিজাবেথের দিকে ফিরে তাকালো। এক মুহূর্তে এই চেহারায় রক্তিম ক্রোধ ছড়িয়ে পড়ল। রিচার্ড নিঃশব্দে পিস্তল তাক করল ঘাতকের মাথায়। কিন্তু সমস্যা একটাই, এখন গুলি চালালে ছুরিটা এলিজাবেথের গলায় বিঁধে যাবে। চারপাশে নিস্তব্ধ উত্তেজনা, বাতাসও থমকে গেছে। রিচার্ডের চোখে সিদ্ধান্ত ঝলকাচ্ছে। তার পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে এলিজাবেথের জীবন। কি তবে গ্যাংস্টার বসের দুর্বলতা পেয়ে গেলাম? হৃদয়হীন সেজে ইতালি কাঁপানো রাজার রানের দেখা তবে মিলে গেল। ওয়াও ম্যান, ওয়াও। তবে বলতেই হবে, আগুন সুন্দরী রে তোর বউ। রিচার্ড হাতের নিশানা ঠিক রেখে ওর সেই ভারেক্কি গলায় চেঁচিয়ে বলল, রিচার্ড কায়নাদের কোনো দুর্বলতা নেই, বাঁচতে চাইলে ছেড়ে দে ওকে। ছুরিটি ক্রমশ এলিজাবেথের গলায় চাপ খেতে থাকে। এলিজাবেথের কাতর চোখ জোড়া বড় আশা নিয়ে চেয়ে আছে রিচার্ডের দিকে। ছুরি হাতের ছদ্মবেশী দাঁত কেলিয়ে হাসল। তাহলে মেরে দে এটাকে, নাকি ভালোবাসা খুব উতলে পড়ছে বউয়ের উপর? ও আমার কেউ না, আবারও বলছি, ছেড়ে দে ওকে। আমার শাস্তি কতটা ভয়াবহ আসার আগে নিশ্চয়ই আমার সম্পর্কে জেনে এসেছিস। কেউ না? তবে কিসের এত টানাপোড়ন? রিচার্ড কার্নাতে তো কাউকে মারতে ভাবার প্রয়োজন হয় না। মেরে দে এটাকে, প্রমাণ করে দে এই মেয়ে তোর কেউ না। ঠাস! মাটিতে লুটিয়ে পড়ল এলিজাবেথ। রিচার্ডের পিস্তল তখনও ওর দিকেই তাক করা। এলিজাবেথের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অবিশ্বাসে চেয়েছিল রিচার্ডের দিকে। সেই দৃষ্টি যেন বলছিল, এটা সে কখনোই কল্পনা করেনি। অন্যদিকে ছদ্মবেশীর চোখেও বিস্ময়। সেও যেন এমন কিছু আশা করেনি। যা ঘটল তা প্রত্যেকের কল্পনার বাইরে। তবে রিচার্ড জানত এই পরিস্থিতি তাদের জন্য মৃত্যু নিশ্চিত। শত্রুদের আত্মবিশ্বাসী চোখগুলোতেও ভয় দেখা গেল। এরপর শুরু হলো রিচার্ডের প্রতিশোধ। একে একে শত্রুরা মাটিতে লুটিয়ে পড়তে থাকলো তার নিখুঁত শুটিংয়ে। কিন্তু শত্রুরা হলো কই মাছের প্রাণ, এত সহজে মরে না। ধাওয়া পাল্টা ধাওয়া আর গোলাগুলির তীব্রতায় জায়গাটা রণক্ষেত্রে পরিণত হলো মুহূর্তেই। রিচার্ড গাড়ির আড়ালে আশ্রয় নিয়ে শত্রুদের সংখ্যা কমিয়ে আনছিল। কিন্তু হঠাৎ করেই গুলি শেষ হয়ে গেল। আর কোনো অস্ত্রও ছিল না রিচার্ডের কাছে। খালি হাতে এত শত্রুর মুখোমুখি হওয়া ঝুঁকিপূর্ণ। রিচার্ড কৌশল খাটানোর জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই শোনা গেল গাড়ির ব্রেক করার বিকট শব্দ। হঠাৎ ন্যাসোর আবির্ভাব ঘটল ঝড়ের মতো। মুহূর্তেই ন্যাসো গাড়ি থেকে বেরিয়ে পাখির মতো দুহাত ছড়িয়ে শত্রুদের উপর গুলি চালাতে শুরু করলো।
তার দ্রুত নিখুঁত শুটিং শত্রুদের মধ্যে ত্রাস সৃষ্টি করলো। ন্যাসো রিচার্ডের দিকে একটি পিস্তল ছুড়ে দিল। রিচার্ড সেটি ধরে মুহূর্তের মধ্যে গাড়ির আড়াল থেকে বেরিয়ে ওপেনে শত্রুদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলো। চারপাশে গুলির বিকট শব্দে জায়গা কেঁপে ওঠে, আর একে একে শত্রুরা মাটিতে লুটিয়ে পড়তে থাকে। দুই পুরনো সঙ্গী একসঙ্গে আবার লড়াইয়ের ময়দানে, যেখানে প্রতিটা মুহূর্ত জীবন মৃত্যুর উপর নির্ভর করছে। ইডিয়েট, তোমার তো বাংলাদেশে থাকার কথা, এখানে কি করছো? ন্যাসোর অনবরত শুট করতে করতে রিচার্ডের দিকে এক পলক চেয়ে জড়তা সংকোচ ভেঙে ঠাস করে বলে দিল, বস, আমি বিয়ে করতে চাই। রিচার্ড ট্রিগারের হাত চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, এদিকে এখনো আমার বউ নিয়ে টানাটানি, আর তুমি নিজের বিয়ের আবদার করছো। ক্যান্সেল তোমার বিয়ে। মুহূর্তেই চুপসে যায় ন্যাসোর মুখ, তবুও কমে না ট্রিগারের চাপের দৃঢ়তা। এর মধ্যে ফাঁক দিয়ে লুকাস এসে এলিজাবেথকে নিয়ে যায় হসপিটালে। সেই কখনই ওদের তিনজনের শরীরেই হিডেন মেশিন আছে, বিপদে পড়লে প্রত্যেকের কাছে সেই সংকেত চলে যায় তৎক্ষণাৎ। রিচার্ডরা রিসোর্ট থেকে খুব বেশি দূরে আসেনি, তাই লুকাস অল্প সময়ের মধ্যে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছিল। দীর্ঘ 25 মিনিট গোলাগুলির পর সমাপ্তি ঘটল তাদের বিরোধী পক্ষের ছোটখাটো যুদ্ধের। রিচার্ড গিয়ে দাঁড়ালো সেই জায়গায়, সেখানে এলিজাবেথ লুটিয়ে পড়েছিল। ওর তাজা রক্ত শুকিয়ে মাটির সাথে মিশে গিয়েছে সেই জায়গায়। রিচার্ড সেখানে কিছু খুঁজতে থাকলো। ন্যাসো ভ্রুকুচকে রিচার্ডের কার্যক্রম দেখতে থাকে। কিছুক্ষণ খোঁজার পরই রিচার্ড পেয়ে গেল জিনিসটি। বিড়াল ছানাটি ভয়ে ঝোপের আড়ালে গিয়ে লুকিয়েছিল। এটি একদম ট্রিগারের বিপরীত, ধকধকে সাদা। রিচার্ড ছানাটিকে তুলে নিল, আবারও হেঁটে গেল লাশ বিছানো রাস্তায়। একটার উপরে আরেকটা লাশ পড়ে রয়েছে। রিচার্ড পা দিয়ে সরিয়ে সরিয়ে খুঁজে বের করলো সেই ঘাতকটিকে, যে এলিজাবেথের গলায় ছুরি ধরেছিল। খুঁজে বের করে রিচার্ড বুকের উপর পা রাখলো মৃত লাশটার। অতঃপর গানে থাকা বাকি সব গুলি চালিয়ে দিল সরাসরি বুকে, ঝাঁঝরা করে ফেললো একেবারে। ইতালির বৃহত্তম হাসপাতালের রিসিপশনে দাঁড়িয়ে তাকবীর ডাক্তারের সঙ্গে কথা বলছিল। মুখে আনন্দের আলো, যা অনেক সাধনার পর আজ কিছু অর্জনের বিনিময়। চোখে খুশির ঝলকানি ভাবনায় ঝরে পড়ছে। পাশে চুপচাপ দাঁড়িয়ে রিয়ান, তাকবীরের কথোপকথনে মনোযোগী। ওর মুখেও প্রশান্তির ছাপ। হঠাৎ করে হাসপাতালের করিডোরে একদল ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে তড়িঘড়ি করে নিচের দিকে ছুটে গেল। তাকবীর একবার সেদিকে তাকায়, কিন্তু তেমন আমলে নিল না। আবারও ডাক্তারের সঙ্গে কথায় মন দিল। তবু এই আনন্দের মাঝেও কোথায় যেন তাকবীরের মনে এক অদ্ভুত অশান্তি। ডাক্তারের দিকে তাকিয়ে বিনয়ের সঙ্গে বলল, এক্সকিউজ মি। অতঃপর রেয়ানের দিকে ফিরে নিচু গলায় বলল, পার্টির কি অবস্থা? তোমার ম্যামের একটা খবর নাও এক্ষুনি। রেয়ান যথারীতি মাথা নাড়িয়ে ফোন বের করে সাইডে চলে গেল। তাকবীরের কণ্ঠ নিচু হলেও ডাক্তারের কান এড়ায়নি। ভদ্রলোক হেসে বললেন, আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, তাই না? তাকবীর ফিসলে হাসলো। অদ্ভুতভাবে এলিজাবেথের কথা উঠলেই ওর মুখের রং বদলে যায়। চোখে মুখে এক ধরনের স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে। তাকবীর হাসির চাপা গলায় বলল, খুব, নিজের থেকেও বেশি। তার জন্যই তো এত কিছু করছে। ডাক্তার গম্ভীর হয়ে বললেন, আরেকবার ভেবে দেখুন, এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাকবীর দৃঢ় কণ্ঠে জবাব দিল, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ডক্টর, আর কিছু প্রয়োজন নেই। আমি এই সুন্দর একটা জীবন চাই, বাকি সময়টা শান্তিতে কাটাতে চাই। ঠিক তখনই স্ট্রেচারের চাকার কর্কশ শব্দ করিডর ভরিয়ে তুলল। অজান্তেই তাকবীরের চোখ সেদিকে চলে গেল। এক মুহূর্তের জন্য তাকবীরের দৃষ্টি আটকে গেল স্ট্রেচারে থেকে ঝুলে থাকা লাল চুলের উপর। ডক্টর বারবার ডাকতে থাকলেও তাকবীর শুনতেই পাচ্ছিল না। ওর গভীর উদ্বিগ্ন দৃষ্টি স্থির অপারেশন থিয়েটারের দিকে, অগ্রগামী স্ট্রেচারের দিকে। ডক্টর বাধ্য হয়ে তুটি বাজালো তাকবীরের চোখের সামনে। চমকে উঠল তাকবীর। হতচেতন ভাব কাটিয়ে ডক্টরের দিকে তাকালো। ডক্টর ভ্রুকুচকে বললেন, কি হলো, আপনার মন কোথায়? তাকবীরের গলা শুকিয়ে গেছে অজান্তেই। শুষ্ক ঢোক গিলে স্ট্রেচারের যেদিকে গেল সেদিকে আঙুল তুলে বলল, ডক্টর, এক্ষুনি। তাকবীরের গলায় অস্বাভাবিক কাঁপন। ডক্টর তাকবীরের বাক্য সম্পূর্ণ হবার আগে বিরক্ত ভঙ্গিতে বলল, আরে মিস্টার, হসপিটালে এমন কত রোগীই তো আসে প্রতিদিন। তবু তাকবীর কিছুতেই স্থির হতে পারছে না। ওর ভেতরে এক অজানা অস্থিরতা। ঘন ঘন গভীর শ্বাস নিচ্ছে। ঠিক তখনই রেয়ান ছুটে এলো। দুজনের চোখের দৃষ্টি মিলে গেল। রেয়ান তাকবীরের ভীত চোখ দুটির দিকে চেয়ে গভীর গলায় বলল, বস, ম্যাম পার্টিতে নেই। মুহূর্তে যেন থমকে গেল তাকবীরের দুনিয়া। এক মুহূর্ত দেরি করে না, পাগলের মতো ছুটে গেল অপারেশন থিয়েটারের দিকে।
ইতিমধ্যে এলিজাবেথকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। লুকাস আগে থেকেই ওটি রেডি রাখতে বলেছিল। তাকবীর পৌঁছেই দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। ধাক্কানোর সাথে সাথে ভাঙা শব্দের মতো কিছু ভেঙে যাচ্ছিল তাকবীরের ভেতরেও। আশেপাশের সবাই থমকে ওর দিকে তাকিয়ে আছে অদ্ভুতভাবে। কেউ কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে তাকবীরের ছটফটানি আর অস্থিরতায়। তাকবীর এক মুহূর্তের জন্য থামল না, একের পর এক ধাক্কা দিচ্ছে, যেন দরজা খুললেই ওর সবকিছু ঠিক হয়ে যাবে। বাধ্য হয়ে রেয়ান এগিয়ে গেল, জাপটে ধরে তাকবীরকে টেনে বেঞ্চে বসালো। তাকবীর তখনও থামেনি, শরীর ছটফট করছে, কিছুতেই স্থির হতে পারছে না। ওর ভারী শ্বাস প্রশ্বাস করিডোরের পরিবেশটা আরও বেশি চাপা করে তুলল। রেয়ান তাকবীরের কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তাকবীরের অশান্তি এত সহজে থামার নয়। দীর্ঘক্ষণ পর অপারেশন থিয়েটারে লাল বাতি নিভে গেল। ডক্টর বেরিয়ে আসতেই তাকবীর ছুটে গেল ডক্টরের কাছে। এক মুহূর্ত দেরি না করে ভাঙা কণ্ঠে ছটফট করে জিজ্ঞাসা করলো, ডক্টর, আমার এলোকেশি, ইছি ওকে? ডক্টর মুখ থেকে মাস্ক খুললেন। তাকবীরের চোখের গভীর ভীতির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, শি ইজ টোটালি ফাইন। গুলিটা কাঁধের পাশের নরম মাংসের ভেতর দিয়ে বেরিয়ে গেছে। তেমন কোনো বড় ক্ষতি হয়নি, শুধু সামান্য রক্তক্ষরণ হয়েছে। ভয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। আশা করা যায় কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। ডক্টরের কথা শোনার সঙ্গে সঙ্গে তাকবীরের শরীরের সব ভার নেমে গেল। এক গভীর স্বস্তির শ্বাস ছাড়ল, কিন্তু ঠিক পর মুহূর্তেই অদ্ভুতভাবে চেহারার রং বদলে গেল। স্বস্তির জায়গা নিল ভয়ঙ্কর হিংস্রতা। তাকবীরের চোখে জ্বলতে থাকা ক্রোধের আগুন দেখে রেয়ান হতচকিত হয়ে গেল। তাকবীর কোনো কথা বলার সুযোগ না দিয়েই আকস্মিক ঝাঁপিয়ে পড়ল রেয়ানের উপর। রেয়ানের গলা চেপে ধরে দেয়ালে ঠেসে ধরল। তাকবীর অস্বাভাবিকভাবে ঘন ঘন শ্বাস নিচ্ছে আর বন্য প্রাণীর মতো গোঙাতে গন্ধে বলল, আমার এলোকেশকে তোর ভরসায় রেখে এসেছিলাম, তবে কেন হাসপাতালের বেডে? আমি তোকে খুন করব, খুন করে ফেলব। তাকবীরের চোখে পাগলামি, হাতে অসহ্য শক্তি, চাপের দৃঢ়তা এতই ছিল যে নিঃশ্বাস আটকে আসে রেয়ানের। রেয়ান কোনো রকমে ফিসফিসিয়ে বলল, বস বস শান্ত হন, আমি রিহান, আপনার বডিগার্ড। কিন্তু এই মুহূর্তে তাকবীরের কোনো কথাই কানে যাচ্ছে না। ওর ক্রোধ যেন সমস্ত পরিবেশকে ক্রাশ করে নিচ্ছে। এবার হয়তো রক্ত ঝরবে তাকবীরের রক্তিম বর্ণ ধারণা করা চোখ দিয়ে। তাকবীর তখন ক্ষুধার্ত হিংস্রের মতো রেয়ানের উপর ঝাঁপিয়ে পড়েছে। শিকারকে শেষ করেই ক্ষান্ত হবে আজ। চিৎকার করে বলতে লাগলো, তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দেব? আমার এলোকেশি শুধু আমার। পুরো দুনিয়ায় যদি আমার বিপক্ষে চলে যায়, তাও এলোকেশি আমার। কেউ আমার এলোকেশিকে আমার থেকে দূরে সরাতে পারবে না। তুই আবার কষ্ট দিয়েছিস ওকে, ছাড়বো না তোকে। তুই জানিস না এলিজাবেথ শুধু আমার ভালোবাসা নয়, আমার সবকিছু। এলিজাবেথকে তুই ভালোবাসিস না, ও শুধুমাত্রই তোর জেদ। রিয়ানে শ্বাসরুদ্ধ হয়ে আসছে, গলা থেকে কর্কশ গোঙানির শব্দ বের হচ্ছে। ধীরে ধীরে দুর্বল কণ্ঠে উচ্চারণ করল, বস, আমি আমি রেয়ান। তাকবীরের শরীর হঠাৎ করে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো করে কেঁপে উঠল। ওর হাত থেকে রেয়ান হঠাৎই পড়ে গেল মেঝেতে। গলা চেপে রেয়ান হাঁপাতে লাগলো। তাকবীর আর কিছু না বলে পাগলের মতো ছুটে ওয়াশরুমে ঢুকলো। পানি ছেড়ে মাথা পানির নিচে ধরে রাখলো। হাত দিয়ে মাথায় আঘাত করতে করতে ফিসফিস করে বলল, আমি কি করছি? কেন নিয়ন্ত্রণ রাখতে পারছি না? লোকেশি। পানির স্রোত তাকবীরের মুখ আর চুল ভিজিয়ে দিচ্ছে, কিন্তু ভেতরের অস্থিরতা আর অপরাধবোধ থামছে না। চোখে রাগ, কপালে ভাঁজ, কিন্তু গলার কণ্ঠে হাহাকার। ঘুষি মেরে আঘাত করতে থাকলো দেয়ালে। তাকবীরের মনে সবকিছু নিয়ে প্রচণ্ড অস্থিরতা। যদিও এখনো অনেক রহস্য অমীমাংসিত, তবে এক ব্যাপারে তাকবীর নিশ্চিত ছিল যে রিচার্ড হয়তো এলিজাবেথকে ভালোবাসে, আর সেই কারণেই এলিজাবেথের পেছনে এভাবে লেগে থাকা। তবে রিচার্ডের প্রকৃতি সম্পর্কে তাকবীর নিশ্চিত ছিল। আর যাই হোক, রিচার্ড এলিজাবেথের ক্ষতি করতে চায় না, বরং কষ্ট দিয়ে আনন্দ পায়। রিচার্ড সবসময় মানুষের দুর্বলতা খুঁজে বের করে এবং সেটার সুযোগ নেয়। এলিজাবেথকে নিয়ে রিচার্ডের এই আচরণও ওর সেই বৈশিষ্ট্যেরই অংশ। তাই আজ পার্টিতে রিচার্ডের উপর ভরসা করেই তাকবীর এলিজাবেথকে রিচার্ডের হাতে রেখে এসেছিল। তাকবীরের ভাবনা ছিল ফাদারের উপস্থিতিতে রিচার্ড কিছুই করতে পারবে না, কিন্তু আজ যা ঘটেছে তা তাকবীরের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করেছে। এই মুহূর্তে তাকবীর বুঝতে পারছে এলিজাবেথকে একা রাখা মানেই মৃত্যুর ঝুঁকির মুখে ফেলে দেয়া। তাকবীর যে কোনো মূল্যে এলিজাবেথকে সুরক্ষিত রাখতে চায়।
তাই নিজের শত্রুর ভরসায় রেখে আসছিল এলিজাবেথকে। কিন্তু আজকের ঘটনাগুলো তাকবীরকে হতবাক করে দিয়েছে। তাকবীরের চিন্তার প্রতিটি স্তরে প্রশ্ন, আর প্রতিটি উত্তরই ওকে আরো বেশি অস্থির করে তুলছে। আর আজ রিচার্ডের পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। রিচার্ড ইচ্ছাকৃতভাবেই এলিজাবেথের উপর গুলি চালিয়েছিল, তবে এর পেছনে ছিল একটি সুপরিকল্পিত উদ্দেশ্য। রিচার্ড জানত, যদিও এলিজাবেথকে ওদের হাত থেকে সরাসরি বাঁচিয়ে নেয়, তবে এলিজাবেথ সবার নজরে চলে আসবে, আর এতে এলিজাবেথের জীবন আরও বিপজ্জনক হয়ে উঠত। রিচার্ডের শত শত শত্রু, যারা রিচার্ডকে মারতে না পেরে বারবার এলিজাবেথকে টার্গেট করত। এই পরিস্থিতি এড়াতে রিচার্ড সিদ্ধান্ত নেয় এলিজাবেথের উপর গুলি করার। নিজের নিশানার উপর ছিল চরম আত্মবিশ্বাস, তাই রিচার্ড এমনভাবে গুলি চালায় যাতে বুলেট কাঁধের মাংসের ফাঁক দিয়ে বের হয়ে যায় এবং এলিজাবেথ বড় কোনো আঘাত না পায়। রিচার্ডের পরিকল্পনা অনুযায়ী ঘটনাটি ঘটলও তাই। গুলি এলিজাবেথের শরীরে আঘাত করলেও প্রাণঘাতী হয়নি। রিচার্ড জানত এই কৌশলই এলিজাবেথকে দীর্ঘমেয়াদী রক্ষা করবে। কোবরা ম্যানশন। ম্যানশনটির নাম যেমন রহস্যময়, তার পরিবেশও তেমনই বিভীষিকাময়। চারপাশ জুড়ে থমথমে নিস্তব্ধতা। বিশালাকার গেটটি কিংকোবরার লেজের আদলে তৈরি। তার ধাতব শরীরে কেমন এক শীতল হুমকি জড়িয়ে আছে। লনের এ প্রান্ত থেকে ও প্রান্তে পাখির ডানার মতো বড় পাখনা জোড়া নিয়ে টহল দিচ্ছে সশস্ত্র সিপাহীরা। তাদের পিঠে মরণঘাতী অস্ত্র চলছে। চোখগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটি ছায়া আলো স্ক্যান করে চলেছে। হঠাৎ এক অস্বাভাবিক বিকট শব্দে নিস্তব্ধতা চুরমার হয়ে যায়। কালো রঙের একটি বিএমডাব্লিউ প্রচণ্ড জোরে ব্রেক কষে থামে ম্যানশনের গেটের সামনে। টায়ারের কর্কশ ঘর্ষণ কানে লাগতেই গার্ডদের ইয়ারপিসে সতর্ক সংকেত পৌঁছে যায়। সেকেন্ডের মধ্যে ছড়িয়ে থাকা সশস্ত্র বাহিনী ফটকের সামনে জড়ো হয়ে যায়। তাদের বন্দুকের নলগুলো নিশানায় অটল। ড্রাইভারের দরজা খুলে দ্রুত বেরিয়ে আসা লুকাস কোনো দ্বিধা না করে গাড়ির পেছনের দরজা খুলে দেয়। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে আসে রিচার্ড। তার পরনে এখনো পার্টি স্যুট, তাতে লেগে আছে কিছুক্ষণ আগের ধ্বংসলীলার ছাপ। ঠান্ডা চোখে চারপাশের গার্ডদের দিকে একবার তাকায় রিচার্ড। বেরিয়ে আসলো ন্যাসো। তিনটি কালো ছায়ার মতো ফিগার একসাথে এসে থামে, আড়াআড়ি দাঁড়িয়ে যায়। তিনজনের পরনেই কালো পোশাক, অন্ধকারের মূর্ত প্রতীক। তাদের উপস্থিতি চারপাশে এক অদৃশ্য হুমকি ছড়িয়ে দেয়। শারীরিক গঠন আর অদ্ভুত শীতল অভিব্যক্তি বলে দেয় এরা কোনো সাধারণ মানুষ নয়। একসঙ্গে তিনজন সামনের দিকে পা বাড়ায়, পদক্ষেপে একে একে তাদের শক্তির স্বাক্ষর রেখে চলে। রিচার্ডের মুখ ঢাকা কালো মাস্কে, অথচ চোখে লুকিয়ে আছে তীব্র আগুন। ক্ষোভের তীব্রতা এতই যে কারো স্নায়ু গলিয়ে দিতে পারে। ম্যানশনের গেটের সামনে পৌঁছতেই প্রধান গার্ড তাদের পথ আটকাল, তবে তার চোখের গভীরে ছিল ভয়ের স্পষ্ট ছাপ। রিচার্ডের দৃষ্টির অগ্নিবর্ণ শীতলতায় সেও ভেতরে ভেতরে কেঁপে উঠল। তবুও ডিউটির প্রতি দায়িত্ববদ্ধতার কারণে তাকে দৃঢ় থাকতে হলো। ঠিক তখনই গার্ডটির ইয়ারপিস থেকে সংকেত এলো। গার্ড তর্জনী চেপে ইয়ারপিসে শুনতে লাগলো বসের আদেশ। কয়েক মুহূর্তের জন্য মুখে গম্ভীরিত খেলা করল, অতঃপর এক নিম্ন অথচ গম্ভীর স্বরে বলল, ওকে বস। পরপর রিচার্ডের দিকে তাকিয়ে কণ্ঠে শীতল নির্দেশনা ছাড়ল, যে কোনো একজন ভেতরে যেতে পারবে। রিচার্ড মুহূর্তের জন্য থামল। ওর চোখের পলক্ষীন দৃষ্টি গার্ডের আত্মবিশ্বাস চূর্ণ করে দিতে উদ্যত। পরপর কোনো কথা না বলে রিচার্ড এগিয়ে গেল। পেছনে ছায়ার মতো তার সঙ্গীরা দাঁড়িয়ে রইল, নিঃশব্দ পাহারায়। ন্যাসো লুকাস গার্ডটির দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করতেই গার্ড সাথে সাথে চলে গেল এবং তাদের মুখের উপর গেট লাগিয়ে দিল। রিচার্ড তার স্বতঃস্ফূর্ত কদমে লনের মাঝখানে সরু পথ ধরে এগিয়ে যাচ্ছে। শরীরের প্রতিটি ভঙ্গিমায় অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন এই পথ তারই জন্য তৈরি। চোখে মুখে নেই এক ফোঁটা উৎকণ্ঠা, বরং রিচার্ডের চোখের গভীরে হিংস্র শিকারীর মতো আত্মবিশ্বাসের ঝলক, যা প্রতিটি পদক্ষেপে ধ্বনিত হয়। চারপাশে ছড়িয়ে থাকা সশস্ত্র গার্ডদের দৃষ্টি রিচার্ডের উপর নিবদ্ধ। কেউ কেউ হতবাক হয় রিচার্ডের নির্লিপ্ত অ্যাটিটিউড দেখে। শত্রুর একেবারে গোপন দুর্গে ঢুকে পড়েও তার এমন নির্ভীকভাবে এগিয়ে যাওয়া তাদের বুঝিয়ে দেয় এই লোককে থামানো সহজ নয়। ম্যানশনের বিশাল দরজার সামনে গিয়ে থামল রিচার্ড। মুহূর্তের জন্য নিস্তব্ধতা, তারপর কর্কশ ইস্পাতের ঘর্ষণের মতো শব্দ মাইকে প্রতিধ্বনিত হলো, যা বোঝালো মাইকটি চালু করা হয়েছে। সতর্কবার্তা আসছে, তেমনটাই আশা করেছিল রিচার্ড।
মাস্কের নিচে রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি ফুটল। মাইকের রোবোটিক স্বর ধাতব কর্কশতায় ভেসে এলো। মাইকে অনবরত কর্কশ শব্দে তুলতে লাগলো। রিচার্ড দৃঢ় গলায় বলল, হোয়াটস মাই ট্রাভেল। মাইক থেকে এবার ভেসে এলো কর্কশ শব্দ, যেন প্রশ্নবাণ ছুটছে। এই মাস্ক। কথা শেষ হতে রিচার্ড শটান দাঁড়ায়, কণ্ঠে ঠান্ডা অথচ দৃঢ়তা। শুড আই এক্সপোজ মাই ফেস? ইয়েস স্যার। রিচার্ডের দাপুটে কণ্ঠস্বর। নেগেটিভ। আর ইউ আনঅ্যাট্রাকটিভ? রিচার্ডও প্রতিটি কথার জবাব ঠান্ডা মেজাজে নিখুঁত আত্মবিশ্বাসে উত্তর দিল, ফার ফ্রম ইট। এই আত্মবিশ্বাসের সাথে পেরে ওঠা কারোর কাম্য নয়। তৎক্ষণাৎ দুই ভাগ হয়ে খুলে গেল বিশাল দরজা। সাধারণত ঘরে ঢুকলেই প্রথমে বসার ঘরে চোখ পড়ে, কিন্তু এই ম্যানশনের দরজার সামনে বিশাল একটি অফিস। ভেতরে আলো প্রায় নেই বললেই চলে। রিচার্ড ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পড়ল ডেস্কের সামনে উল্টো ঘুরে বসা লোকটির দিকে। এক মুহূর্ত দেরি না করে রিচার্ড পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল। শক্ত হাতে লোকটির ঘাড় মোচড় দিয়ে নিমিষে লোকটার প্রাণ কেড়ে নিল। নিথর দেহটি মাটিতে লুটিয়ে পড়তে রিচার্ডের ভ্রু কুঁচকাল। এটা তার শিকার নয়। ঠিক তখনই অন্ধকারে অসংখ্য টার্গেট লাইটের মতো লাল আলোর বিন্দু এসে রিচার্ডের শরীরে আঁচড় কাটতে লাগলো। প্রতিটি লাল আলো যেন তাদের নিশানা ঠিক করছে। আশেপাশের সশস্ত্র অস্ত্রধারীদের গুঞ্জন মৌমাছি ঝাঁকের মতো ভেসে আসছে। রিচার্ড দাঁতে দাঁত চেপে ক্রোধ সংবরণ করার চেষ্টা করলো। তখনই হঠাৎ করে ঘর ভরে উঠল ঝলমলে আলোয়, আর সেই সঙ্গে ভেসে এলো এক কর্কশ অট্টহাসি, জেমসের। রিচার্ড গর্জন করতে করতে গ্রীবা ঘুরিয়ে দ্বিতীয় তলায় তাকালো। সেখানে সারি সারি গার্ড দাঁড়িয়ে, তাদের বন্দুকের নল রিচার্ডের দিকে স্থির হয়ে আছে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে জেমস। তার মুখে এক ঘৃণ্য হাসি ঝলমল করছে, যা আরো বেশি ক্রোধ ছড়িয়ে দেয় রিচার্ডের চোখে। উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো লেগে থাকলে উপন্যাসটা আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ সো মাচ। সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি উপন্যাসটির পরবর্তী এপিসোড নিয়ে। ধন্যবাদ।